আসসালামু আলাইকুম। এর আগের দিন ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম লাস্ট যে টপিক, সেটা ছিল আবেশ। ঠিক আছে, আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পরিবাহী পৃষ্ঠে আধান কন্ট্রোল। তাহলে দেখো, আগে এই থিওরিটা পড়ো, আর এখান থেকে একটা তোমাদের কম্পিটিশন পরীক্ষাতে কোশ্চেন পড়েছে, ওইটাও আমি বলবো। তার আগে থিওরিটা দেখো। তো পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন পড়ার আগে আমাদের করতে হবে অন্তরক যদি পদার্থ থাকে তাহলে কীভাবে আধান পাওয়া হবে। তাহলে এর আগের দিন আমরা অন্তরক পদার্থ করেছিলাম, যে অন্তরক পদার্থ কাকে বলে, মানে যেসব পদার্থে কী হবে না, কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, সেই জন্য তড়িৎ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হবে না। তাহলে প্রথমে ওটাই আমরা করছি, মানে 1 নম্বর, কোনো অন্তরক বা অপরিবাহী বস্তু কোনো অংশে আধান দিলে আধান সেই অংশে সীমাবদ্ধ থাকে। বস্তুর চারিদিকে ছড়িয়ে পড়তে পারে না। তাহলে এখানে যদি আমরা চিত্রের সাহায্যে দেখো, তাহলে এটা ধরে নিলাম আমরা, ধরে নাও কোনো অন্তরক পদার্থ দিয়ে তৈরি একটা গোলক আছে, যেমন ফুটবলের কথা বলে, তাহলে ফুটবল রাবারের তৈরি হয়, তাহলে রাবারও হচ্ছে একটা কি অপরিবাহী পদার্থ। তাহলে আমরা কি করলাম, এই ফুটবলের ভিতরে যদি আমরা আধান, মানে এই অংশটাতে আধান দিলাম, তাহলে আধান শুধুমাত্র এই অংশটুকুতে কি হবে, সীমাবদ্ধ থাকবে। ভিতরে দিয়েছি কিন্তু ভিতর থেকে বাইরেও যেতে পারবে না, আর এখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়তে পারবে না। ঠিক আছে, আবার যদি আমরা এরকম ওই গোলকটারই আমরা যদি বাইরের পৃষ্ঠে আধান দিই, মানে এই অংশটুকুতে আধান দিলাম, তাহলে আধান এইটুকু অংশের বাইরেই থাকবে, বাইরে থেকে আবার কোথায় আসতে পারবে না, ভিতরে আসতে পারবে। এটা হচ্ছে আমাদের অন্তরক পদার্থ বৈশিষ্ট্য। কেন আমরা জানি, কারণ আধান অন্তরক পদার্থে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারবে না। এটা এবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, আমাদের টপিক দেখো পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন। 2 নম্বর হচ্ছে কোনো পরিবাহীতে আধান দিলে আধান সর্বদা বাইরে পৃষ্ঠে অবস্থান করে। পরিবাহীটি ফাঁপা বা নিরেট যাই হোক, আধান উভয় ক্ষেত্রে বাইরে পৃষ্ঠে থাকবে। তাহলে এটা দেখো কি বললাম, যে পরিবাহীতে যদি আধান দেওয়া হয় তাহলে আধান সর্বদা কি হবে, বাইরের পৃষ্ঠে হবে। পরিবাহীটা ফাঁপা হোক বা নিরেট হোক, সবসময় আধান কোথায় থাকবে, বাইরের পৃষ্ঠে। তাহলে এটার যদি আমরা চিত্র দিই, তাহলে চিত্র এটা যেরকম একটা পরিবাহী পদার্থ আছে, এর ভিতরের পৃষ্ঠে আমরা আধান দিচ্ছি, তাহলে এরকম ধরো ভিতরের পৃষ্ঠে আমরা আধান দিলাম, কিন্তু থিওরি অনুযায়ী কী হবে, যে এটা আধান কোথায় চলে যাবে, বাইরে, এরকম ভিতরে থাকতে পারবে না, এটা কোথায় চলে যাবে, বাইরে। তাহলে আমাদের ফিগারটা হয়ে গেল এরকম, এখানে চলে আসলো, এখানে চলে আসলো, এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে,
এটা ফাঁপা হোক বা নিরেট হোক সবসময় কোথায় চলে পড়বে? বাইরে। কারণটা দেখো, কারণ কি? কারণ হচ্ছে দেখো যে আমরা কি জানি সমাধান পরস্পরকে কি করবে? বিকর্ষণ। বিকর্ষণ করে ওরা কি হতে চাইবে? যে আমরা বিকর্ষণ করে এই আধানটা এর উপরে বল প্রয়োগ করছে, এর উপরে বল প্রয়োগ করছে, তাহলে বল প্রয়োগ করে কি হতে চাইবে? এরা সর্বাধিক দূরত্বে চলে যেতে চাইবে। তাহলে সর্বাধিক দূরত্ব এখানে কোথায় আছে? ভিতরে না বাইরের পৃষ্ঠ? বাইরের পৃষ্ঠ। সেই জন্য এটা আধানটা কোথায় চলে যাবে? বাইরে চলে যাবে। বুঝছে? তারপরে এবার অনেকে যদি বলে যে আমরা কি বললাম যে পরিবাহীটা কি করলাম, একদিকে আমরা ধনাত্মক দিলাম, একদিকে ঋণাত্মক দিলাম, তাহলে আকর্ষণের ফলে কি হয়ে যাবে? থেকে যাবে। কিন্তু দেখো এটা ওটার ফলে কি হবে? যেমন আমরা ধরলাম এটা একটা যে কোনো পরিবাহী আছে, পরিবাহী। এবার অনেকে এরকম কোশ্চেন করেছে আমাকে যে এরকম এদিকে ধনাত্মক দিলাম ভিতরের পৃষ্ঠে, এদিকে আমরা ঋণাত্মক দিলাম, ঠিক আছে? তাহলে এটা কি করবে? আকর্ষণের ফলে এক জায়গায় থেকে গেল, কোশ্চেন হতে পারে। কারণ এখানে কি বললাম যে সমাধান পরস্পরকে বিকর্ষণ করে সর্বাধিক কি হয়ে যাবে? দূরত্বে চলে যাবে। সেই জন্য সর্বাধিক দূরত্বে যাওয়ার ফলে এখানে কি হয়ে যাচ্ছে? বাইরে চলে যাচ্ছে। কিন্তু এরকমভাবে সিস্টেম হতে পারে, ঠিক? ভালো কথা। এবার দেখো কেন এটা হবে না? কারণ আমরা এখানে ধরলাম যে প্রাথমিক ক্ষেত্রে 10টা ধনাত্মক আধান দিলাম পজিটিভ, 5টা নেগেটিভ আধান দিলাম, বুঝছে? তাহলে এদিকে আমরা 10টা ধনাত্মক দিয়েছি, 5টা ঋণাত্মক দিয়েছি। এবার আমরা কি জানি পরিবাহীতে আধান কি এক জায়গায় থাকবে না, এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়বে? ছড়িয়ে পড়বে। তাহলে এখানে 10টা আধান আর এখানে -5টা আধান প্রতিমিত করে আধান বাঁচলো কাটা হয়ে গেছে। 5টা কি আধান বাঁচলো? ধনাত্মক। তাহলে 5টি কি বাঁচলো? ধনাত্মক আধান। বুঝছে? এখানে 10টা ধনাত্মক কি আছে? ধনাত্মক কি আছে? 10টা আবার এটাকে কি করে দিলাম আমরা? ঋণাত্মক করে দিলাম। আধান বাঁচলো কত? 0। এখানে আমরা 10টা ধনাত্মকই রেখেছি, 10টা ধনাত্মকই রেখেছি, আর এখানে আবার আমরা করে দিলাম 15টি ঋণাত্মক। তাহলে এবার আমাদের কাছে আধান বাঁচলো কত? 5টা কি? 5টা নেগেটিভ। তার মানে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো পরিবাহী পদার্থকে একই সঙ্গে ধনাত্মক বা ঋণাত্মক আধান দেওয়া যায় না। হয় ধনাত্মক থাকবে, না হয় ঋণাত্মক থাকবে। তার মানে কি যে কোনো পরিবাহী পদার্থে এক ধরনের আধান থাকছে, আর সমাধান আবার কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে আবার কোথায় চলে গেল? বাইরে চলে গেল, বুঝছে? কিন্তু এটা যদি অন্তরক যদি হতো তাহলে আমরা কি বলতে পারতাম যে এটা যদি অন্তরক হতো তাহলে ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান একে অপরের সঙ্গে মিশত কি না? তাহলে ধনাত্মক এখানে সীমাবদ্ধ থেকে যেত, ঋণাত্মক এখানে সীমাবদ্ধ থেকে যেত। তাহলে অন্তরক পদার্থে দুই ধরনের আধান দেওয়া যায়, কিন্তু পরিবাহী পদার্থে একই সঙ্গে দুই ধরনের আধান দেওয়া যায় না। থাকবে মনে? সেই জন্য কি থাকবে যে পরিবাহী পৃষ্ঠের আধান সর্বদা কোথায় চলে যাবে? বাইরের পৃষ্ঠে। এবার এই রিলেটেড যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা তোমরা লিখো, কারণ তোমাদের বইয়ে নেই। সেই পরীক্ষাটার নাম হচ্ছে বায়োটের পরীক্ষা। বায়োটের পরীক্ষা। বায়োট হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম। উনি পরীক্ষা করে দেখিয়েছিলেন যে আধান পরিবাহী সর্বদা কোথায় থাকে? বাইরের পৃষ্ঠে থাকে। এবার বলো আধান পরীক্ষা করার যন্ত্রের নাম আমরা কি পড়েছিলাম? আধান কোন যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয়? যে কোনটা বস্তুতে আধান আছে কিনা। তাহলে আমরা কি বলেছিলাম? এটা স্বর্ণপত্র তড়িৎ বিক্ষণ যন্ত্র পড়েছিলাম না এর আগে দিন? যে ওটার সাহায্যে কি করা যায়? মনে করো যে স্বর্ণপত্র তড়িৎ বিক্ষণের সাহায্যে কোনো বস্তুতে আধান আছে কিনা জানা যায়, আর কি ধরনের আধান আছে তাও জানা যায়। পড়েছিলাম ডিটেলসের আগে। তাহলে বায়োটের এবার পরীক্ষাটা, এবার বায়োট বলে যে সায়েন্টিস্টটা ছিল উনি কী করেছিলেন যে এরকম একটা ধাতব গোলক নিল, নিরেট বা ফাঁপা যাই হোক, এটা তোমরা একটা ধাতব গোলক কল্পনা করো। নিরেট ফাঁপা কল্পনা করে তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ধাতব গোলক। আর এই ধাতব গোলকটাকে আমরা কি করেছি? একটা অন্তরক হাতলের উপর বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে অন্তরক হাতল। এবারে এই পুরো সিস্টেমটার আমরা নাম কি দিয়েছিলাম মনে করো? এর আগের দিনটা আমরা করেছিলাম যে কোনো ধাতব পরিবাহী আর একটা অন্তরক যদি পরস্পরের সঙ্গে কি করে দেওয়া হয়? যুক্ত করে দেওয়া হয়, তাহলে এই সিস্টেমটার নাম হচ্ছে আমাদের অন্তরিত পরিবাহী। অন্তরিত পরিবাহী, ঠিক আছে? মানে এখানে কি আছে? অন্তরক পদার্থ আছে আর ধাতুও আছে। তাহলে কি আছে? অন্তরিত পরিবাহী। এই দুটোকে জয়েন করে হয়ে গেল, তাহলে এটার নাম হচ্ছে অন্তরিত পরিবাহী।
এবার এটাকে আমরা কি করলাম, আধান দিলাম। তাহলে আধান এরকম করে চারিদিকে ছড়িয়ে গেল, ধরলাম চারিদিকে ছড়িয়ে গেল। এবার আমরা কি করলাম, এবার কি মিটাবো, এবার আমরা কি করলাম, এখানে একটা স্বর্ণপত্র তড়িৎবিক্ষণ যন্ত্র নিয়ে আসলাম। এরকম ছিল স্বর্ণপত্র তড়িৎবিক্ষণ যন্ত্রটা, মনে পড়ছে? এবার আমরা কি করলাম, এইখানে কোনো, এবার আমরা নিয়ে আসলাম, ভালো করে দেখো, এরকম আরেকটা জিনিস আমরা এর আগের দিন দেখিয়েছিলাম যে এটা হচ্ছে একটা অন্তরিত হাতল, আর এখানে আমরা দেখিয়েছিলাম একটা, এটা কি ছিল, ধাতব চাকতি, মনে পড়ছে? এবার এটা অন্তর হাতলটাকে ধরে আমরা কি করলাম, এই ধাতব চাকতিকে একবার আমরা এই পরিবাহীর ভিতরে পৃষ্ঠে টাচ করলাম, ঠিক? এবার যদি এখানে যদি আধান থাকতো তাহলে এই আধানটা ভিতরে পৃষ্ঠে আধানটা কোথায় চলে যেত, ধাতব চাকতিতে। এবার এইটা হাতলটা ধরে আমরা কোথায় নিয়ে আসলাম, স্বর্ণপত্র তড়িৎবিক্ষণ যন্ত্রে। এবার আমরা দেখতে পাচ্ছি যে স্বর্ণপত্র তড়িৎবিক্ষণ যন্ত্রের এটা মানে স্বর্ণপত্র দুটি কোনো বিস্ফোরণ হচ্ছে না। তখন আমরা কি বুঝতে পারলাম, ভিতরের পৃষ্ঠে কোনো আধান আছে কি না। তাহলে আধান যদি থাকতো তাহলে এটা কি হতো, বিস্ফোরণ হতো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ভিতরের পৃষ্ঠে কোনো আধান নেই। এবার দ্বিতীয়বার আমরা কি করলাম, আবার অন্তর হাতলটা ধরে কোথায় আমরা টাচ করলাম, বাইরের পৃষ্ঠে। আবার এখানে বাইরের পৃষ্ঠে টাচ করে আমরা যখন আবার এখানে স্বর্ণপত্র তড়িৎবিক্ষণ যন্ত্রে টাচ করলাম, তখন দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে, বিস্ফোরণ হচ্ছে। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম, আধান কোথায় আছে, বাইরের পৃষ্ঠে। হলো, বুঝতে পারলাম কথাটা? চলো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পরীক্ষা। এবার আমরা সেকেন্ড এবার কি করলাম, দেখো সেকেন্ড করলাম আমরা এখানে এটা হচ্ছে ফাঁপা অর্ধ ধাতব গোলক, আর এটা হচ্ছে আবার আমাদের অন্তর হাতল, ঠিক? এবার আমরা কি করলাম, দুটো এরকম অন্তর হাতল দিয়ে ফাঁপা অর্ধ ধাতব গোলক নিলাম। একটা কন্ডিশন হচ্ছে এই দুটোকে আমরা যখন এটা পরস্পরের কাছাকাছি নিয়ে আসবো তখন এটা কি হয়ে যাবে, এই যে ধাতব গোলকটা ছিল এটাকে পরস্পরের উপর এঁটে যাবে। মানে যেমন ধরো আমার হাতের দিকে তাকাও, যেমন ধরো এটা আমাদের কি আছে, ধাতব গোলকটা আছে, মানে এটা ব্ল্যাক কালারটা, আর এই পারেরটা ওই পারেরটা মনে করো এটা কি আছে, যে ফাঁপা এটা গোলকটা আছে। এবার যখন এটাকে আমরা কাছাকাছি নিয়ে আসছি এরকম যাতে কি হয়ে যায়, পরস্পরের উপর এঁটে যায়। বুঝতে পারলে কন্ডিশনটা? যাতে এমন করে বানিয়েছি এটা ধাতব গোলকটা একদম পরস্পরের সঙ্গে এঁটে যায়, মানে পুরোটা কি থাকে, সংস্পর্শ করে থাকে। এবার আমরা কি করলাম, এই ধাতব অর্ধ গোলকটাকে এটাকে নিয়ে এসে আমরা কি করে দিলাম, এই ধাতব গোলকটাকে পুরো কি করলাম, ঢেকে দিলাম, ঠিক? এবার ঢেকে দেওয়ার ফলে এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম, নিচে বানাচ্ছি। এরকম ঢেকে দেওয়ার ফলে আবার তারপরে মুহূর্তে আমরা কি করলাম, এটাকে আমরা এদিকে নিয়েছি, চিহ্ন দিয়ে দেখাচ্ছি যেটাকে আমরা এরকমভাবে ঢেকে দিয়েছি। এবার ঢেকে দেওয়ার ফলে আবার আমরা এরকম কী করে দিলাম, এটাকে মুক্ত করে দিলাম। তাহলে ওটাকে আবার আমি এখানে দেখাচ্ছি কীরকম করে দিলাম। এটা হচ্ছে আমাদের ধাতব গোলকটা, এটা হচ্ছে অন্তর হাতল, আর এবার এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা যখন এদিকে নিয়ে চলে আসলাম তাহলে তীর চিহ্নটা আমরা এদিকে নিয়ে যাচ্ছি, মানে মুক্ত করে দিলাম। এবার মুক্ত করে দেওয়ার পর এখানে দেখা গেল কি, যে আধানটা প্রথমে এখানে ছিল, আধানটা এখন চলে আসলো
পরীক্ষার অবস্থাটা কি করলাম, যে একটা কি করলাম অন্তর পাতন দিয়ে আমরা এটাকে ঢেকে দিলাম, কিছুক্ষণ রাখার পরে টাচ করানোর পরে আবার আমরা কি করে না বাইরে নিয়ে চলে গেলাম। তাহলে এটা সেকেন্ড কেস এটা হয়ে গেল। এবার আমরা কি করলাম, আবার এটা অন্তর ফাঁসল ধরে ধাতব চাকতিটাকে কোথায় টাচ করালাম, এই গোলকটাতে টাচ করানোর ফলে প্রথম কি রেখেছিলাম এখানে আধান ছিল কিন্তু প্রথম পরীক্ষাতে। এবার এটাকে আমরা এখানে টাচ করে আবার কোথায় নিয়ে গেলাম, সর্বমাত্র তড়িৎ বিক্ষণ যন্ত্রতে। তখন আবার আমরা দেখতে পাচ্ছি এটার কোনো বিস্ফোরণ হচ্ছে না। তার মানে কি এই ধাতুগুলোকে এখন আর কোনো আধান আছে কি না, প্রথমে এখানে যখন পড়েছিলাম আধান ছিল। ঠিক, এবার আমরা কি করলাম দ্বিতীয় ক্ষেত্রে এই অন্তর খাতটা ধরে আবার আমরা কি করলাম এই অর্ধগোলকটাতে টাচ করলাম, যে কোনোটাতে টাচ করে আবার আমরা যখন এখানে সর্বমাত্র তড়িৎ বিক্ষণে নিয়ে আসি তখন এখানে কি দেখতে পাচ্ছি পাত দুটির বিস্ফোরণ হচ্ছে। তার মানে এখানে কি হয়ে গেল, আধান আছে। এই আধান পেল কোথা থেকে, তাহলে এই ধাতুগুলোকে যে আধানটা ছিল কোথায় চলে আসছে, এখানে চলে আসছে। তাহলে এই পরীক্ষা দ্বারা কি প্রমাণ হয়ে গেল, যে এই পরীক্ষা দ্বারা প্রমাণ হলো যে যখন আমরা এই ধাতব গোলকটাকে এটার উপরে টাচ করিয়েছিলাম তখন এই পুরো গোলকটা আর এই দুটো আধান মিলে কটা পরিবাহী তৈরি হয়েছিল, একটা। কারণ কি পরস্পরের উপর এটে গিয়েছিল। এবার একটা পরিবাহী হওয়ার জন্য কি হয়ে গেল, যে এই আধানগুলো আবার পরস্পরের বিকর্ষণের ফলে কি হয়ে গেছে, সর্বাধিক দূরত্বে চলে গেছে। তাহলে এখানে সর্বাধিক দূরত্ব এই ব্ল্যাক কালারটা, সর্বাধিক দূরত্ব হচ্ছে এখন কোনটা, অর্ধগোলকটা। সেই জন্য সমস্ত আধান কোথায় চলে গেছে, বাইরে চলে গেছে। তাহলে এই পরীক্ষা দ্বারা আমাদের কি প্রমাণ হলো, যে পরিবাহী পৃষ্ঠে আধান কখনো ভিতরে থাকতে পারে না, সবসময় কোথায় থাকবে, বাইরে। আর এই পরীক্ষাটা করেছিল কে, বিজ্ঞানী বায়ো, তার নাম অনুসারে এটা পেয়ে গেল বাইরে। বুঝে গেল তাহলে পরীক্ষাটা। তাহলে চিত্রটা এরকম বানিয়ে দাও, তাহলে তোমরা পরে বুঝতে পারবা যে কীরকম হয়েছে। তো এতক্ষণ আমরা দেখলাম যে কি পরিবাহী পৃষ্ঠে আধান সর্বদা বাইরের পৃষ্ঠে থাকে। এবার কোশ্চেন লিখো, যে কোশ্চেনটা একবার পরীক্ষাতে পড়েছিলাম। কোশ্চেন হচ্ছে যে কোন ক্ষেত্রে কি আধান পরিবাহীর কোনো বিশেষ ক্ষেত্রে লিখতে, কোনো বিশেষ ক্ষেত্রে কি আধান পরিবাহী ভেতরের পৃষ্ঠে থাকতে পারে, ব্যাখ্যা করো। এটা হচ্ছে কোশ্চেন, এই থিওরির উপর ভিত্তি করে কোনো বিশেষ ক্ষেত্রে কি আধান পরিবাহী ভিতরে পৃষ্ঠে থাকতে পারে, পরিবাহীর কথা বলেছে। তাহলে অ্যান্সার কী হবে আমাদের নর্মালি মনে হচ্ছে, এতক্ষণ আমরা কি করলাম, যে আধান কোথায় থাকবে, বাইরের পৃষ্ঠে। কিন্তু এখানে আরেকটা কথা বলেছে কি, কোনো বিশেষ ক্ষেত্রে। তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাঁ, থাকতে পারে। এবার ওই বিশেষ ক্ষেত্রটাই বলতে হবে যে কিভাবে থাকতে পারে। তাহলে এবার দেখো বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্রটা আমরা আবার এটা নিলাম কি, এটা যেটা বললাম অন্তরিত পরিবাহী। তাহলে অন্তরিত পরিবাহীটা বোঝা গেছে, যেখানে একটা কি থাকবে, পরিবাহী পদার্থ থাকবে, ওটাকে একটা অন্তরখাতলের উপর বসানো থাকবে। তাহলে ওই রকম আমরা নিলাম একটা অন্তরিত পরিবাহী। এটা নিলাম আমরা অন্তরিত পরিবাহী, অন্তরিত পরিবাহী। একে যদি আধান দিই তাহলে আধান কোথায় ছড়িয়ে পড়বে, বাইরের পৃষ্ঠে। বাইরের পৃষ্ঠে ছড়িয়ে পড়বে। এত দুটো ঠিক আছে। এবার বিশেষ ক্ষেত্রটা দেখো কিভাবে তৈরি করেছি আমরা। এইখানে একটা ধরো কোনো সাপোর্ট আছে, এই সাপোর্টের সাহায্যে সুতোর সাহায্যে আমরা একটা কি করেছি, এটা হচ্ছে সুতো। এই সুতোর সাহায্যে আমরা একটা ফাঁপা ধাতব গোলককে এরকমভাবে ঝুলিয়ে দিয়েছি। এটা হচ্ছে ফাঁপা ধাতব গোলক, আর এটা হচ্ছে সুতো। কন্ডিশনটা বুঝতে পারলে কি হলো, যে আমরা কি করলাম, একটা অন্তরিত পরিবাহীতে আধান দিলাম, আধান তাহলে আমরা জানি বাইরের পৃষ্ঠে ছড়িয়ে পড়লো। এবার কি করলাম, একটা সুতোর সাহায্যে
একটা ফাঁপা গোলককে আমরা কি করলাম, এই অন্তর্গত পরিবাহীকে পুরোটা ঢেকে দিলাম। ঠিক, তাহলে এটা কি আছে, এই ফাঁপা ধাতব গোলকটা এটা খুব কাছাকাছি আছে। তাহলে এবার মনে করো কি হবে, যে একটা তড়িৎগ্রস্ত বস্তুকে একটা যদি অনাহিত বস্তুর কাছে নিয়ে আসে তাহলে কি হবে, আবেশ হবে। কাল পড়েছিলাম মনে করো, তাহলে আবেশের ফলে কি হবে আমরা বলেছিলাম যে কাছের যে তলটা থাকবে সেখানে কি হবে, বিপরীত আধানে আহিত হবে, আর দূরের প্রান্তে কি হবে, সমাধানে। আবেশটা মনে আছে কি, আবেশটা দেখো কি বলেছিলাম আমরা, যে এরকম একটা আমরা কি নিলাম, অনাহিত বস্তু, আর এখানে আমরা নিয়েছিলাম কি বস্তু বলে না, পরিবাহী, আর এখানে আমরা আহিত পরিবাহী নিয়েছিলাম, আহিত বস্তু। মানে ধনাত্মক আধান আছে, তাহলে এখানে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, মুক্ত ইলেকট্রনগুলো কোথায় চলে আসলো, এদিকে। তাহলে সব মুক্ত ইলেকট্রন যখন এদিকে চলে আসবে, এখানে ইলেকট্রনের কি হলো, ঘাটতি, তাহলে এই প্রান্তে কি গেল, পজিটিভ। তাহলে এই প্রান্তে গেল নেগেটিভ, এই প্রান্তে গেল পজিটিভ। তাহলে এটা কি বলেছিলাম আমরা, এই ঘটনার নাম হচ্ছে আবেশ। তাহলে আবেশের পরে কি হচ্ছে, একটা হচ্ছে আহিত বস্তুকে একটা যদি অনাহিত পরিবাহীর কাছে নিয়ে আসে, তাহলে অনাহিত পরিবাহীর নিকটতম প্রান্তে বিপরীত ধর্মে আধান, দূরতম প্রান্তে সমাধান সৃষ্টি হবে, এটার নাম হচ্ছে আবেশ। এখানেও সেম ঘটনা ঘটেছে, এটা হচ্ছে একটা আহিত বস্তু, আর এর পাশে আমরা কি রেখেছি, একটা অনাহিত বস্তু রেখেছি, তখন এখানে কি হবে, আবেশ হবে। তাহলে আবেশ মানে হচ্ছে কি, যে ভিতরের প্রান্তে কি আধানে আবিষ্ট হবে, ভিতরের প্রান্তে নেগেটিভ, তাহলে ভিতরের প্রান্তে গেল নেগেটিভ, আর বাইরের প্রান্তে হয়ে যাবে, পজিটিভ। হলো, ঠিক আছে। এবার নেক্সট আমরা কন্ডিশন, এটা কন্ডিশন সব বুঝে গেছে, আবেশটা বুঝে গেছে। এবার নেক্সট কন্ডিশনে আমরা কি করলাম, যে নেক্সট কন্ডিশনে কোনটা, আবেশটা। দেখো আবেশ আমরা কি বলেছিলাম, যেমন ধরো এটা একটা পরিবাহী পদার্থ আছে, এটা অন্তরখাতলের উপর বসানো আছে, এটা পরিবাহী। তাহলে পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য কি, অনেকগুলো মুক্ত ইলেকট্রন থাকবে, মুক্ত মানে এরা স্বাধীনভাবে পরিবাহী সব জায়গায় কি হতে পারে, চলাচল করতে পারবে। এবার এই যে কোনো একটা প্রান্তে আমরা আহিত বস্তু নিয়ে আসলাম, আহিত বস্তু, এখানে আহিত বস্তু মনে করো ধনাত্মক আধান আহিত আছে, তাহলে এই ধনাত্মক আধানটাকে যখন এদিকে নিয়ে আসলাম, এই মুক্ত ইলেকট্রনগুলোকে কি করবো, নিজের দিকে টানবে, তাহলে সব মুক্ত ইলেকট্রনকে ও নিজের দিকে টেনে নিল, তাহলে ইলেকট্রনের আধিক্য কোথায়, এদিকে বেশি হয়ে গেল। তাহলে এর আগের দিন আমরা পড়েছিলাম মনে করো, যে ইলেকট্রন যদি বেশি হয় তাহলে সেটা কি আধান হয়ে গেল, নেগেটিভ, আর এখানকার সব নেগেটিভ আধান এদিকে চলে গেল, তাহলে এখানে কি হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। তাহলে এই ঘটনার নাম কি হচ্ছে আমাদের, এই ঘটনার নাম হচ্ছে আবেশ। প্রথমে যখন আমরা এই আহিত বস্তুটাকে নিয়ে এসেছিলাম না, এই দুই প্রান্তে কোনো আধান ছিল কি, এবার আমরা কি হলো, একটা যখন আহিত বস্তুকে নিয়ে আসলাম, এই অনাহিত বস্তু দুই প্রান্তে কি হয়েছে, আধান সৃষ্টি হয়েছে, এই ঘটনার নাম হচ্ছে আবেশ। ঠিক, তো এখানে আমরা সেম হয়ে করেছি। দেখো এখানে একটা কি আছে, আহিত বস্তু আছে, আর এটা প্রথমে এটার যে ফাঁপা ধাতব গোলকটা ঝুলিয়েছিলাম, এর কোনো আধান ছিল না, কিন্তু যেহেতু এটা কি আছে, ধাতব গোলক আছে, তার মানে কি মুক্ত ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনগুলোকে কোন দিকে, ভিতরের দিকে, আর উপরের যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সব ভিতরের দিকে চলে আসলো, মানে উপরে ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল, তার মানে কি পজিটিভ আধান হয়ে গেল। এবার নেক্সট কন্ডিশনে আমরা কি করলাম, যে এটা এখানে তো পজিটিভ আধান আছে, এটাও ধাতব গোলকটাও ঝোলানো আছে, এদিকে হয়ে গেছে নেগেটিভ আধান, আর বাইরেরটাকে আমরা করে দিলাম আর্থিং, এটা ভূসংলগ্ন। ঠিক আছে, তাহলে এবার কি হলো, দেখো এটাকে যখন ভূসংলগ্ন করে দিলাম, বাইরে সব ধনাত্মক আধান এই তারের মধ্যে দিয়ে কোথায় চলে গেল, মাটিতে, আর নেগেটিভ আধান আর পজিটিভ আধান আকর্ষণ করে আছে, এটা হলো। তাহলে দেখো ভিতরে পৃষ্ঠে কি আধানে আহিত হয়ে গেছে, এখন নেগেটিভ আধানে বুঝছে। এটাই আমাদের কন্ডিশন ছিল, যে বিশেষ ক্ষেত্রে কোনো পরিবারের ভিতরে পৃষ্ঠে আধান থাকতে পারে কি, তাহলে এইটাই হচ্ছে আমাদের ভিতরে পৃষ্ঠে আধান হলো। এইটাই ব্যাখ্যা করতে হবে, ফিগারটা বুঝে গেছে।
তাহলে এটাই হচ্ছে আমাদের কি ওই বিশেষ ক্ষেত্রটা যেখানে কি আছে ভিতরের পৃষ্ঠে আধান আছে। বাস। এবার নেক্সট দেখো, তাহলে এতক্ষণ আমরা বুঝতে পারলাম যে আধান পরিবাহী পৃষ্ঠে বাইরে আসলে বিশেষ ক্ষেত্রতে ভিতরেও ধরে রাখা যায়। এবার আমরা পড়ব যে এরকম বিভিন্ন ধরনের যদি পরিবাহী থাকে, যেমন একটা ধরলাম আমরা গোলক আছে, গোলক এরকম ধরলাম আমরা একটা পরিবাহী আছে আয়তাকার, গোলাকার পরিবাহী, পরিবাহী আয়তাকার পরিবাহী, আর একটা আছে ধরে নাও এটা হচ্ছে সূচি মুখযুক্ত পরিবাহী। বিভিন্ন ধরনের এরকম পরিবাহী নিলাম আমরা, কিন্তু সবটা মনে করো পরিবাহী আছে, অন্তর পদার্থ না। তাহলে এবার আমরা কি দেখলাম, এই গোলকটাতে দেখলাম আমরা যে আধান দিই, তাহলে আধান কোথায় চলে যাবে, বাইরে চলে যাবে। এটাতে যদি আমরা আধান দিই কোথায় চলে যাবে, বাইরে চলে যাবে। কিন্তু এটা আর এটার মধ্যে ডিফারেন্স আছে। দেখো ডিফারেন্স কি, এটা সব জায়গায় কি আছে, বক্রতা সমান আছে, কারণ এটা হচ্ছে গোলক। আর এই সব পদার্থের ক্ষেত্রে দেখা গেছে কি যে সব বস্তু কি আছে, সূচিমুখ আছে। সূচিমুখ কোনটা বললাম, এটা হচ্ছে সূচিমুখ। এই আয়তাকারে সূচিমুখ কয়টা আছে, 4টা। তাহলে সূচিমুখটাতে দেখা যাচ্ছে আধানের ঘনত্ব কি হয়ে গেছে, বেশি। এই সূচিমুখগুলোতে আধানের ঘনত্ব হয়ে গেছে বেশি। কারণ আগে পড়বো, আগে থিওরিটা পড়ে নিই আমরা। এই সূচিমুখগুলোতে হয়ে গেছে আধানের পরিমাণ বেশি। এবার এখানে যত আমরা সমতলের দিকে যাচ্ছি আধানের মান কি হচ্ছে, কমছে। এরকম বুঝতে পারলাম ব্যাপারটা। তাহলে এখানে মনে হচ্ছে যে এখানে কর্নারগুলোতে কি হচ্ছে, আধান ঘন ঘন হয়ে গেছে। এটাতে তাহলে দেখো, তাহলে সূচিমুখ কোন দিকে, এখানে। তাহলে এই প্রান্তে আধানের মান কি থাকবে, অনেক বেশি পরিমাণে থাকবে। এবার যত আমরা দূরে যাব আধানের পরিমাণ কি হবে, আস্তে আস্তে পাতলা হবে, কারণ এখানে কি আছে, বক্রতা সব থেকে বেশি। তাহলে এখানে আধানের মান সব থেকে কম। যত সূচিমুখের দিকে যাব আধানের পরিমাণ কি হবে, বাড়বে। এরকম হচ্ছে। এটা আমরা কি করে বুঝতে পারলাম, আগে থিওরিটা বুঝে গেছি। কি করলাম, যে পরিবাহী পৃষ্ঠে আধান ঘনত্ব তো আমরা পড়লাম কোথায় ছড়িয়ে পড়বে, বাইরের পৃষ্ঠে। কিন্তু পরিবাহীর আকার যদি বিভিন্ন ধরনের হয়, তাহলে দেখা গেছে যে পরিবাহীর কর্নার বা সূচিমুখ যুক্ত থাকবে সেখানে আধানের পরিমাণ হচ্ছে কেমন, বেশি। আর যত সমতল হবে আধানের মান তত কি হতে থাকবে, কমতে থাকবে। এটা আমরা কি করে বুঝতে পারলাম, তাহলে এরকম আমরা বুঝতে পারলাম যে আমরা আবার কি নিলাম একটা, এটা হচ্ছে সর্বপ্রথম তড়িৎ বিক্ষণ। এটা গোলকের ক্ষেত্রে আমরা সব জায়গায় একবার একবার করে ওই অন্তরিত পরিবাহীটা টাচ করে এখানে দেখালাম, যাতে এটা কি হচ্ছে, বিস্ফোরণ হচ্ছে। কিন্তু যত জায়গায় আমরা টাচ করে এখানে নিয়ে আসছি তখন বিস্ফোরণটা কি দেখতে পাচ্ছি, সব জায়গায় সমান হচ্ছে। এবার এই সব পরিবাহীতে, যেমন ধরো এই সূচিমুখযুক্ত পরিবাহীতে, যখন আমরা সূচিমুখ থেকে এরকম টাচ করিয়ে অন্তরিত হাতলটা যখন আমরা এখানে নিয়ে আসলাম, যে পরিমাণ এখানে বিস্ফোরণ হচ্ছে, এই প্রান্তে যখন আমরা টাচ করাচ্ছি তখন সেই পরিমাণ বিস্ফোরণ হচ্ছে না। তখন আমরা কি বুঝতে পারলাম, এই প্রান্তে আধানের পরিমাণ কি আছে, বেশি আছে। সেমভাবে এগুলোকে আমরা পরীক্ষা করলাম। তাহলে এখানেও দেখা গেল যে সূচিমুখ যেগুলোতে আছে বা কর্নার টাইপ যেগুলোতে আছে সেখানে আধানের পরিমাণ হচ্ছে বেশি, আর যেখানে কি আছে, সমতল আছে বা বক্রতা কম আছে সেখানে আধানের মান কম। বুঝা গেল, এইটা হচ্ছে আমাদের থিওরি। এবার এটার কারণটা পড়ার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেই জিনিসটার নাম হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, স্টার হবে এটাকে। আধানের তলমাত্রিক ঘনত্ব নাম কি, এটা সিগমা। কেন এটা রিয়াকশন করতে পারলে, কারণ আমরা এটাকে এক্সপ্লেন করব যে কেন সূচিমুখগুলো বা বক্রতা যেগুলোতে বেশি আছে সেখানে আধানের মান বেশি, আর যত সমতল যাচ্ছে আধানের মান কি হচ্ছে, আস্তে আস্তে কমছে। ওই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য আমরা নতুন একটা ভৌত রাশি নিয়ে আসলাম, সেটার নাম কি হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আমরা ধরে নিলাম যে কোনো একটা পরিবাহী হবে,
তাহলে পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল ধরে নিলাম আমরা, ধরি পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল কত এ। পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল কেন ধরলাম? কারণ আধান কোথায় ছড়িয়ে পড়ছে? পৃষ্ঠে ছড়িয়ে পড়ছে, সেই জন্য এটা ক্ষেত্রফল কত ধরে নিলাম? এ। আর আধান তাহলে আধান কত দিয়েছি আমরা? ধরে নাও কিউ। ঠিক, ঐকিক নিয়মে সাজাও, তাহলে আমরা কি বলতে পারি? পরিবাহী পৃষ্ঠে ये ক্ষেত্রফলে আধান কত দিয়েছি আমরা? কিউ। পারি এরকম ঐকিক নিয়মে লিখতে আমরা। তাহলে পরিবাহী পৃষ্ঠে একক ক্ষেত্রফলে আধান কত হবে বলো? ঐকিক নিয়ম, এ ক্ষেত্রফলে আধান হচ্ছে কিউ, একক ক্ষেত্রফলে আধান কত হবে? কিউ বাই এ। এটার নাম হচ্ছে আমাদের কি? সিগমা। আর এই লাস্ট লাইনটা হচ্ছে আমাদের সংখ্যা। তাহলে বলো, তাহলে সংখ্যা কি হয়ে গেল আমাদের? যে কোনো পরিবাহী পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি? আধানের তলমাত্রিক ঘনত্ব। একবার যে কোনো পরিবাহী, এটা যে কোনো পরিবাহী হতে পারে, গোলাকার হতে পারে, আয়তাকার হতে পারে, সুষমযুক্ত, যে কোনো ত্রিভুজাকার, যে কোনো। তাহলে আমাদের সংখ্যা হয়ে গেল যে কোনো পরিবাহী পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে, সেটা হচ্ছে আমাদের আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু কি পেয়ে গেলাম আমরা? আধান ডিভাইডেড বাই ক্ষেত্রফল। ঠিক, চলো তাহলে এটা পেয়ে গেলাম আমরা, আধান ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে সুতরাং আধানের তলমাত্রিক ঘনত্ব ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা আধান ডিভাইডেড বাই পৃষ্ঠের ক্ষেত্রফল। সংজ্ঞাটা বুঝে গেছে? পারবা লিখতে? ঠিক আছে, ইকুয়েশনটা মনে রেখে দাও। আধানের তলমাত্রিক ঘনত্ব ইকুয়াল হচ্ছে আধান বাই পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে সিগমা ইকুয়াল টু আমরা পেলাম কিউ বাই এ। চলো এটা দেখবো এবার আমরা কি ধরনের রাশি আছে। তাহলে কি ধরনের রাশি আগে দেখো, এটা কিউ আধান কি ধরনের রাশি? আধান কি ধরনের রাশি? স্কেলার। তাহলে এটা কি হয়ে গেল? একটা স্কেলার রাশি। ঠিক, এককটা দেখে নিই আমরা। একক, তাহলে প্রথমে সিজিএস পদ্ধতিতে দেখব। তাহলে সিজিএস পদ্ধতিতে একক কি হয়ে যাবে? আধানের একক বাই ক্ষেত্রফলের একক। আধানের সিজিএস একক কি পড়িয়েছিলাম? ইএসইউ আধান বা স্ট্যাক কুলম্ব। তাহলে এটা পড়েছিলাম আমরা ইএসইউ আধান বা স্ট্যাক কুলম্ব পার কি আছে? ক্ষেত্রফলের সিজিএস একক সেমি স্কয়ার। তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা? ইএসইউ আধান বা স্ট্যাক কুলম্ব পার সেমি স্কয়ার। এসআই একক কি হয়ে গেল? তাহলে এসআই একক, আধানের এসআই একক কি? কুলম্ব পার মিটার স্কয়ার। হলো কুলম্ব পার মিটার স্কয়ার। মাত্রা, তাহলে মাত্রা সিগমা এর মাত্রা, তাহলে সিগমা এর মাত্রা আমরা কি বলতে পারি? আধানের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। আধানের মাত্রা কি বলেছিলাম? আই টি। তাহলে আই টি, আই মানে কি বলেছিলাম? তড়িৎ প্রবাহ মাত্রা, টি মানে সময়, আর ক্ষেত্রফলের মাত্রা এম স্কয়ার। হলো, এবার মাত্রাকে সাজাতে হয়, প্রথমে এম নিয়ে আসতে হয়, তারপরে এল নিয়ে আসতে হয়, তারপরে টি, আর বাদ বাকি যতগুলো থাকবে। তাহলে এখানে এম আছে কি না? তাহলে বাদ চলে গেল। তাহলে এরপরে কি আসবে? এল। তাহলে এল স্কয়ার আছে, উপরে গেলে -2, এল -2, তারপরে কাকে নিয়ে আসতে হবে? টি। তাহলে টি কে সামনে নিয়ে আসো, আর পরে কি থেকে গেল? আই। তাহলে এই কত হয়ে গেল? এল -2 টি আই। হয়েছে? তাহলে এত দূর ছিল আমাদেরকে আধানের তলমাত্রিক ঘনত্বের সংজ্ঞা করলাম, রাশিমালা করলাম, কি রাশি করলাম? একক করলাম। স্কেলার রাশি ভালো করে মনে রাখবা, কারণ এটা আধান হচ্ছে স্কেলার রাশি, সেই জন্য এটা হয়ে গেল স্কেলার রাশি। এবার আমরা দেখব যে কেন যে আমাদের কি হচ্ছে সূচিমুখগুলোতে বা যেখানে বক্রতা কম সেখানে আধানের মান বেশি, আর যেখানে বক্রতা বেশি সেখানে আধানের মান কম।
আমাদের এই রাশি দিয়ে এক্সপ্লেন হবে। তাহলে সিগমা ইকুয়াল টু হচ্ছে কিউ বাই, এটি মিটিয়ে দিই আমরা। তাহলে দেখো এবার আমরা ধরি গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ। গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত ধরে নিলাম আমরা, ধরো আর। তাহলে সুতরাং গোলাকার পরিবাহী পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে বলো? পৃষ্ঠের ক্ষেত্রফল পড়েছি আমরা, হ্যাঁ কত বলো? 4 পাই আর স্কয়ার পড়েছি এটা আমরা। তাহলে সুতরাং আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু ফর্মুলা কি হয়ে যাবে? কিউ বাই এ। এর কত পেলাম আমরা? 4 পাই আর স্কয়ার। আর এর সঙ্গে কি অনুপাতে আছে? ব্যাসার্ধ। তাহলে সিগমা ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে 1 বাই আর স্কয়ার। ঠিক, কারণ পেয়ে গেছি। এবার এটা দেখো, তাহলে আর এর মান যেখানে বেশি হবে, আর এর মান বেশি মানে বক্রতা বেশি না কম আছে? বক্রতা বেশি না কম আছে? আর এর মান বেশি, তাহলে আর এর মান দেখো, এটা আমরা একটা গোলক নিলাম, এটা একটা গোলক নিলাম। তাহলে এটা আমরা ধরেছি কত? ক্যাপিটাল আর, এটা ধরেছি স্মল আর। তাহলে আমরা কি বুঝতে পারছি? ক্যাপিটাল আর গ্রেটার দেন স্মল আর। তাহলে আর এর মান যত বেশি হচ্ছে বক্রতাটা কি হচ্ছে? বেশি হচ্ছে। ঠিক আছে না? আর এর মান কম হচ্ছে মানে বক্রতা কি আছে? কম আছে। তাহলে আর এর মান বেশি মানে বক্রতা হচ্ছে বেশি। বক্রতা যে বেশি হয় তাহলে সিগমা কি হবে? কম হবে। সিগমার মান কম হচ্ছে, আর সিগমা আর কিউ কি অনুপাতে আছে? সমানুপাত। তাহলে সিগমা যদি কম হয় তাহলে কিউ কি হবে? কম হবে। পারলে বুঝতে? উল্টোটা বলো, যদি আর এর মান যদি কি হয়? কম হয়, তাহলে বক্রতা কি হবে? কম। বক্রতা কম, আর এর মান কম, এই যে আর এর মান কম, এটা থেকে এবার বক্রতা কি আছে? কম। তাহলে বক্রতা কম, তাহলে বক্রতা যদি কম হয় আর এর মান কম, তাহলে সিগমা কি হবে? বেশি। সিগমা যদি বেশি হয় তাহলে কিউ কি হবে? বেশি। হয়েছে? সূচি মুখে রাখো, এইটুকুতে গোলক বানা হয় একটা। তাহলে এটা হলো আমাদের গোলক। হয়েছে? তাহলে ওই গোলকে আর এর মান কি আছে? কম। বক্রতা কি আছে? কম। সিগমা কি আছে? বেশি। আধান কি আছে? বেশি। এই প্রান্তে একটা গোলক বানাও, তাহলে এই প্রান্তের গোলকটা এরকম হচ্ছে, হলো? তাহলে বক্রতা এর তুলনায় কি আছে? বেশি আছে। হয়েছে? বক্রতা কি আছে? বেশি। সিগমা কি আছে? কম। আধান কি আছে? কম। হলো গ্রুপ? তাহলে যে কোনোকে আমরা এটা কর্নারে আমরা এরকম একটা গোলক বানাতে পারি, এই কর্নারে এরকম গোলক বানাতে পারি। তাহলে যত কর্নার কি হবে? ছোট হবে, গোলকটা কি হবে? তত ছোট হবে। বুঝতে পারছো কথা? তাহলে কি আছে? যত ছোট হবে বক্রতা তত কম, সিগমা তত বেশি, আধান তত বেশি। বুঝে গেছে এবার সম্পূর্ণ থিওরি? তাহলে এটা থেকে আমাদের প্রুফ হয়ে গেল কি, যে কোনো পরিবাহী যদি থাকে তাহলে ওর যদি সূচিমুখ থাকে তাহলে সেখানে আধানের মান কী হবে? বেশি। আর যত আমরা সমতলের দিকে যাব বক্রতা কী হবে? আস্তে আস্তে বেশি হচ্ছে, তাহলে আধানের মান কী হবে? সেখানে কম। এবার তোমরা এই থিওরি রিলেটেড একটা অঙ্ক লিখে নাও। লিখো, আমি বলছি। 10 সেমি ব্যাসার্ধে একটি অন্তরিত পরিবাহী গোলকে 10 সেমি ব্যাসার্ধে একটি অন্তরিত পরিবাহী গোলকে 4 পাই কুলম্ব ধনাত্মক আধানে আহিত আছে। 4 পাই কুলম্ব ধনাত্মক আধানে আহিত আছে। দশ সেমি ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলকে 4 পাই কুলম্ব ধনাত্মক আধানে আহিত আছে। হয়েছে? দাঁড়িয়ে এর পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। এর পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো।
তাহলে কি দেওয়া আছে আমাকে অ্যান্সার। এখানে পরিবাহী গোলকের ব্যাসার্ধ দেখিয়ে দিয়ে লিখেছি আমরা আর কত দেওয়া আছে 10 সেমি। আর আধান কিউ কত দেওয়া আছে 4 পাই কুলম্ব। প্রথমে ইউনিটটা দেখো, তাহলে একটা দেওয়া আছে সিজিএস এ, একটা এসআই। তাহলে হয় সিজিএস কে এসআই করো বা এসআই কে সিজিএস করো। তাহলে কি করলাম, এটা সেমিটাকে সিজিএসটাকে এসআই করে নাও, কারণ এটা হচ্ছে যদি কুলম্বকে যদি করতে চাও তাহলে ক্যালকুলেশন ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ কুলম্ব আর ইএসি আধানের মধ্যে কি সম্পর্ক আছে, 1 কুলম্ব ইকুয়াল হচ্ছে 3 × 10⁹। আর এটাকে সেমিতে করো, তাহলে সেমিতে করলে এটা কত হয়ে যাবে 100 দিয়ে কি করতে হবে, 100 দিয়ে হ্যাঁ সেন্টিমিটার থেকে মিটার, তাহলে 100 দিয়ে ভাগ, তাহলে কত হয়ে যাবে 0.1 মিটার বুঝছে। আর আমাকে বার করতে বলেছে সিগমা, তাহলে সিগমার ফর্মুলা কি জানি আমরা Q/A। এবার এটা কি বলেছে ব্যাসার্ধ মানে গোলকের কথা বলেছে, তাহলে গোলকের ক্ষেত্রে এটা কত হয়ে যাবে Q/4 পাই r²। বাস এবার বের করে নাও, তাহলে এখানে সিগমা কিউ দেওয়া আছে কত 4 পাই, আর নিচে সরি হ্যাঁ 4 পাই, নিচে গেল 4 পাই r², তাহলে আর হচ্ছে 0.1 তার স্কোয়ার। 4 পাইয়ের সঙ্গে 4 পাই কেটে গেল, তাহলে সিগমা এখানে হয়ে গেল 1/0.1 ইন্টু 0.1, দশমিক করিয়ে নাও, উপরে কত হয়ে গেল 100, তাহলে সিগমা ইকুয়াল হয়ে গেল 100 বুঝছে না। ইউনিট লিখো, তাহলে ইউনিট কি আছে এটা কুলম্ব পার মিটার স্কোয়ার, কারণ এসআই একক বার করেছি ঠিক আছে। তাহলে থাকুক ইনশাল্লাহ। আর একটাই আমাদের টপিক বাকি থাকলো, এরপরে দিন করে এই